আপনি কি জানেন আমেরিকার এখনকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় আমরা টিভিতে যেই রেসলিং খেলা দেখে বড় হইছি মানে WWE সেইটাতে আসতো। আসল অলিম্পিকে শোনা যেত এই রেসলিং খেলা না, আন্ডারটেকার, বিগ শো, মাস্ক পরা রে মিস্টেরিও কিংবা মোটা শরীরের রিকিশিদের দুনিয়া কাঁপানো WWE এর রেসলিং খেলা। ডোনাল্ড ট্রাম্প WWE এর চেয়ারম্যান ভিন্স মিকম্যানরে লাইভ টিভিতে টাকলা করাই দিছিল। এখনকার হলিউডের বিখ্যাত নায়ক ডোয়াইন জনসন এক সময় দ্য রক নামে এই ডাব্লিউডাব্লিউইতেই খেলতো। এছাড়া সারা জীবন নীল রঙের জিন শর্ট বা জট পরা ইউ ক্যান সি মি জন সিনা কিংবা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির দেব বাতিস্তার মতন মানুষের তুমুল খ্যাতি আসছে এই রেসলিং খেলা থেকেই। এখন আপনারা সব বলবেন দূর ভাই এগুলো সব আজাইরা নাটক, আগে থেকেই প্ল্যান করা, সব স্ক্রিপ্টেড, সব একেবারে ফেক। কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যে দেখেন এই 20 ফিট উপর থেকে কেউ একজন টেবিলের উপরে আছড়ায়া পড়তেছে, স্টিলের কেজ থেকে লাফ দিয়া পড়া মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যাইতেছে, এগুলো কি আসলেই সব ফেক? যদি ফেকই হয় তাহলে এত রেসলার ইনজুরড হয় কেন? এখনকার জেন জিদের ক্রেজ আইশো স্পিড WWE তে চলে আসছে। বিখ্যাত ইউটিউবার আবার প্রাইম ড্রিঙ্কের একজন মালিক লোগান পল, সেও WWE তে রেগুলার খেলতেছে। আপনাদের এই ফেক রেসলিং খেলা কত বড় ইন্ডাস্ট্রি জানেন? 2023 সালে এটার অ্যানুয়াল রেভিনিউ ছিল $1.33 বিলিয়ন। জাস্ট তুলনা দেওয়ার জন্য বলি, বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যানুয়াল রেভিনিউ এই 2026 সালেই ছিল $865 মিলিয়ন। সেখানে এটা $1.33 বিলিয়ন, তাও 2023 সালে। প্রশ্ন হইতেছে এই খেলা যদি ফেকই হয়, সব স্ক্রিপ্টেড, সব বানানোই হয়, এটা এত বড় বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি কেমনে হইছে? আর এই সংক্রান্ত আপনাদের আরো যা যা প্রশ্ন আছে সবগুলোরই উত্তর দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আমার আজকের এই ভিডিও 3 ধরনের মানুষ দেখবে। নাম্বার 1, যারা আগে থেকেই WWE ফলো করে আসতেছে, ছোটবেলা থেকে অনেক জোশ নিয়ে খেলা দেখতেছেন, কিন্তু হঠাৎ ইন্ডাস্ট্রির খুঁটিনাটি যখন জানতে পারছেন, জীবনের প্রথম ছ্যাঁকা খেয়ে গেছেন। দ্বিতীয় আরেক ধরনের মানুষ, যারা এই খেলা মাঝে মাঝে দেখেন, শুনছেন এগুলো স্ক্রিপ্টেড কিন্তু মানতে রাজি না। আরেকটা স্পেশাল ক্যাটাগরির মানুষ আছে, যারা রেসলিং খেলা দেখছে শুধু এলাকার চায়ের টঙে, যেখানে মেয়েদের রেসলিং খেলা দেখানোর সময় চাচারা হা কইরা বইসা থাকে। এই গ্রুপের মানুষরাই সব সময় কনফিউশনে থাকে ভিনিসিয়াস জুনিয়রের পাশে এটা কি ওর গার্লফ্রেন্ড নাকি আর্লিং হাল্যান্ড। যাই হোক, এই ভিডিওটা আসলে প্রথম দুই টাইপের মানুষের জন্য। WWE এর সবচেয়ে বড় বিতর্ক হইল এটা আসল নাকি নকল। এটা আসলও না আবার নকলও না। WWE বা যে কোনো প্রফেশনাল রেসলিং আসলে স্টেজ। বাংলা সিনেমায় সিনেমার নায়ক ভিলেনরে ঘুষি দিয়ে উড়ায় ফেলতেছে, অ্যাকচুয়াল লাইফে ঘুষিটা আসলে গায়েই লাগে না, ক্যামেরার ট্রিক ইউজ করে দেখানো হয় ঘুষি মারা হয়েছে। কিন্তু এই রেসলিং খেলাতে আপনি যখন দেখেন 20 ফুট উঁচা থেকে 150 কেজি ওজনের একজন মানুষ টেবিলের উপরে আছড়া খায়া পড়তেছে, এইখানে ক্যামেরার কোনো ট্রিক ইউজ করার কোনো সুযোগই নাই। ক্যামেরা দিয়ে আপনি গ্র্যাভিটিরে কেমনে থামাবেন? আর যদি ইভেন এটা ক্যামেরাতে আপনি দেখাইতেও পারেন, সামনাসামনি বসে থাকা 50,000 লাইভ দর্শকরে আপনি বোকা কেমনে বানাবেন? রেসলারদের হাড় ভাঙতেছে, রক্তক্ষরণ হইতেছে, কনকাশন হইতেছে, এইগুলা যা হইতে দেখেন রেসলিং এ সবই রিয়াল। এই রেসলিং খেলার শুরুটা হয়েছিল ভিন্স মিকম্যানের বাবা ভিনসেন্ট জেমস মিকম্যানের হাত ধরে ক্যাপিটাল রেসলিং কর্পোরেশন নামে। এইটা প্রফেশনাল রেসলিং এর ক্যাটাগরিতে পড়লেও এটার অ্যাকচুয়াল আসল খেলাধুলা হিসেবে ধরা হয় না। আর এর পিছনে আছে মারাত্মক একটা ট্যাকটিক্যাল মুভ। 1989 সালের আগে রেসলিং কোম্পানিগুলার বিভিন্ন স্টেটের অ্যাথলেটিক কমিশনকে একটা মোটা অঙ্কের ট্যাক্স দিতে হইতো, কারণ এইটাকে আসল খেলা মনে করা হইতো। সোজা কথা বুঝতেছেন, ওদের টাকা খরচ যাইতেছে বেশি। তখন এই রেসলিং এর মালিক ভিন্স মিকম্যান কোর্টে যায় সোজা স্বীকার করেন, আমরা কোনো রিয়াল কম্পিটিশন করতেছি না, আমরা জাস্ট মানুষকে বিনোদন দিতেছি। ব্যাস, এর থেকেই রাতারাতি জন্ম নিল একটা শব্দ, স্পোর্টস এন্টারটেইনমেন্ট। এটা স্পোর্টস না, বরং এইটা হইল একটা থিয়েটার বা নাটক যা পারফর্ম করা হয় লাইভ স্টান্টের মাধ্যমে। WWE এর ফুল মিনিং হইতেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। নামের মধ্যেই রহস্য লুকায় আছে। আমেরিকার একটা সাধারণ নিয়ম হইতেছে, আপনি যদি টাকা পয়সা ইনকাম করেন, আপনি যে স্টেটে থাকেন, যেমন ধরেন টেক্সাস, ফ্লোরিডা, যা যা আছে আর কি, ওইখানে ওই স্টেটের সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, স্টেট ট্যাক্স। আবার পুরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, যেটা ফেডারেল ট্যাক্স। সেটা রেসলিং কোম্পানি হোক, হলিউড হোক, সবাইকেই দিতে হয়। আমেরিকার সাধারণ নিয়ম হইতেছে, আপনি যত টাকা আয় করবেন তার উপরে স্টেটকে একটা ট্যাক্স দিতে হয়, আবার পুরো আমেরিকার যে সরকার আছে তাকে ফেডারেল ট্যাক্সও দিতে হয়।
রেসলিং কোম্পানি বলেন, হলিউড বলেন, সবাইকে এটা দিতে হয়। এখন আপনাদের মনে হইতে পারে রেসলিং খেলায় এই যে এত বড় বড় স্টোরি লাইন, নাটক, এগুলা লেখে কারা? গেম অফ থ্রোনস বা ব্রেকিং ব্যাডের মতন বড় বড় সিরিজের আদলে WWE এরও একটা নিজস্ব রাইটার্স রুম আছে। সেইখানে হলিউডের প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে WWE এর ক্রিয়েটিভ প্যানেল সবাই বসে রেসলারদের ক্যারেক্টার আর স্টোরি লাইন তৈরি করে। রেসলম্যানিয়ার মতন বড় ইভেন্টগুলোর স্টোরি লাইন তো প্রায় 6 মাস বা 1 বছর আগে থেকে রেডি করা থাকে। এই স্টোরি লাইনের সবচেয়ে বড় সমস্যা, এটা মাঝ পথে থামানো যাবে না। সেথ রোলিন্সের মতন বড় বড় রেসলাররা যখন ইনজুরিতে পড়ে, এই ইনজুরি কিন্তু আসলে এটা ফেক না। ইনজুরির কারণে সে হয়তো রিং এ নাইমা ডাইরেক্ট ম্যাচ খেলতে পারতেছে না ঠিকই, কিন্তু ওরা বিভিন্ন ইভেন্টে যায়, রিং সাইডে থাকে, ব্যাক স্টেজে ওদের শো করা হয়। এইভাবে করে যখন তারা পুরোপুরি রিকভার্ড হয়ে রিং এ ফিরে, এই স্টোরি লাইনটা কোনো গ্যাপ ছাড়াই পুরোপুরি কন্টিনিউ করা যায়। রেসলাররা স্টেজ থেকে রিং এ ঢোকার আগে একটা অন্ধকার জায়গায় অপেক্ষা করেন, যাকে বলা হয় গরিলা পজিশন। রেসলিং লেজেন্ড গরিলা মনসুনের নামানুসারে এই নামকরণ, আসল গরিলা নামের প্রাণীর নামে না। এইখানে বৈশাই হেড প্রডিউসাররা মনিটরে পুরা শো ডিরেক্ট করেন। আপনারা হয়তো খেয়াল করছেন, যখন যেই শোই হোক না কেন, রেফারিদের কানে সব সময় একটা ইয়ারপিস থাকে। এইটার মাধ্যমে গরিলা পজিশন থেকে প্রডিউসাররা রেফারিদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকে। ধরেন টিভিতে কমার্শিয়াল ব্রেক দিছে, প্রডিউসাররা রেফারির কানে চিল্লায় বলতে থাকে, ম্যাচ স্লো করতে বলো, স্লো করতে বলো। আবার যদি কোনো রেসলার ইনজুর্ড হয়, ওইখান থেকে কমান্ড আসে, ফিনিশ চেঞ্জ করো, এখনই ম্যাচ শেষ করো। আর রেসলিং এর ব্যাক স্টেজে সবচেয়ে পাওয়ারফুল শব্দ হচ্ছে বুকিং। বুকিং মানে হইল কোন রেসলার কার সাথে লড়বে, কে চ্যাম্পিয়ন হবে, কাকে মানুষের সামনে দুর্বল দেখানো হবে, এই জিনিসগুলা ঠিক করা। আর একটা ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দা ফিনিশ। পুরো ম্যাচটা হয়তো ধরেন 20 মিনিটের মতন চলবে, মাঝখানে রেসলাররা নিজেদের মতন করে স্টান্ট করবে, ইম্প্রোভাইজ করবে, কথা বলবে, কিন্তু ম্যাচের শেষটা রাইটারদের প্ল্যান মতোই হইতে হবে। প্রতিটা রেসলারের যার যার নিজস্ব কিছু ফিনিশিং মুভ থাকে। এইগুলোর মধ্যে অনেক বিখ্যাত হইল র্যান্ডি অর্টনের RKO, ব্রক লেজনারের F5, জন সিনার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, আর রোমান রেইন্সের বিখ্যাত স্পিয়ার মুভ। এই কয়েকটার নাম কম বেশি সবাই শুনছেন আপনারা। অনেকে সম্ভবত এইসব মায়ের ছোট ভাই বোনের উপরও অ্যাপ্লাই করছেন। যাই হোক, এই ফিনিশিং মুভ খায় কোন রেসলার হারবে এটা আগে থেকেই ঠিক করা থাকে। এইটাকে বদলানোর ক্ষমতা রেসলারদের নাই। রেসলিংকে এন্টারটেইনমেন্ট বানানোর সবচেয়ে বড় আরেকটা হাতিয়ার হইতেছে রেসলারদের ক্যারেক্টার বা গিমিক। আপনার মনে কি কখনো প্রশ্ন আসে নাই, জন সিনা কেন সব সময় নীল কালারের শর্টস বা জর্জ পয়রা রিং এ নামেন? এইটার সাথে রিয়েল লাইফের কাহিনী জড়ায় আছে। 2002 সালে চাকরি হারানোর ঠিক আগে বাসে তার ফ্রি স্টাইল র‍্যাপ শুনে স্টেফানি ম্যাকমাহান ইমপ্রেসড হন, আর তার ক্যারিয়ার বাঁচাইতে সেইখান থেকেই জন্ম হয় দ্য র্যাপার ক্যারেক্টার। মানে ও রেসলিং করতে আসলে ও একজন র্যাপার, যে এই ভাইবটা বুঝাইতে হবে। আন্ডারটেকার যে ভয়ঙ্কর ভাবে রিং এ ঢুকে চোখ উল্টাইতো, এইটার কনসেপ্ট আসছিল ওয়েস্টার্ন মুভির মর্টিশিয়ান বা কফিনে লাশ ভরার কাজ করা লোক থেকে। আবার স্টোরি লাইনে তার যে ভাই আছে কেইন, এই কেইন সব সময় মাস্ক পরতো, কারণ স্টোরি অনুযায়ী ছোটবেলায় এই আন্ডারটেকারের লাগানো আগুনেই কেইনের মুখ পুড়ে গেছিল। আমি জানি গল্পটার সাথে গেম অফ থ্রোনসের ক্লিগেন ব্রাদার্স, মাউন্টেন আর হাউন্ডের গল্পের আপনি মিল পাইতেছেন। হাউন্ডেরও কিন্তু চেহারা একইভাবে পোড়া থাকে, ঠিক তার এই বড় ভাইয়ের কারণে। আর এইটা নিয়ে পুরো সিরিজে তাদের ঝগড়া লাগা থাকে। মাস্ক পরা রে মিস্টেরিওর গল্পটা আরো ইন্টারেস্টিং। মেক্সিকান কালচারে মাস্ক হইতেছে রেসলারদের সবচেয়ে বড় সম্মান। মিস্টেরিওর মাস্ক অনেক দিন পর্যন্ত কেউ খুলতে পারে নাই, কিন্তু 1999 সালে এক স্টোরি লাইনে ম্যাচ হাইরা যায় লাইভ টিভিতে সে মাস্ক খুলতে বাধ্য হয়, যেটা তখন রেসলিং দুনিয়ায় বেশ বড় এক শকের জন্ম দিছিল। রেসলিং এর দুনিয়ায় হিরো বা ভালো মানুষদের বলা হয় ফেস, আর ভিলেনদেরকে ডাকা হয় হিল নামে। টিভিতে আপনারা দেখেন একজন ফেস রেসলার আর একজন হিল রেসলার একজন আরেকজনকে কখনোই দেখতেই পারে না। ফেসদের মধ্যে সবচেয়ে পরিচিত ফিগারদের কথা বলতে নিলে সবার আগে আসে জন সিনা, রোমান রেইন্স, আন্ডারটেকারদের নাম। আরেকদিকে হিলের কথা বললে র্যান্ডি অর্টন আর ব্রক লেজনারের উপরে কোনো এক্সাম্পল হয় না। এখন তো সিএম পাঙ্ক, কোডি রোডস সবচেয়ে পপুলার ফেস, আর গান্থার, ডমিনিক মিস্টেরিও এরা পপুলার বা আনপপুলার হিল। যাই হোক, টিভিতে এই ফেস আর হিল একজন আরেকজনকে দেখলে মাথায় যতই রক্ত উঠুক, রিয়েল লাইফে কাহিনী পুরাই উল্টা হইতে পারে। টিভিতে যারা সবচেয়ে বড় শত্রু, রিয়েল লাইফে তারাই হয়তো সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। শো শেষ হওয়ার পরে তারা একই গাড়িতে ট্রাভেল করে, একসাথে ডিনার করে। যেমন রোমান রেইন্স আর সেথ রোলিন্সের কথাই ধরেন, রিং এর ভিতরে তারা একজন আরেকজনের সবচেয়ে বড় শত্রু, যেই শত্রুতা একদম রিসেন্ট 2026-এর সামারস্ল্যাম পর্যন্ত গেছে। কিন্তু রিয়েল লাইফে তারা দা শিল্ডের সময় থেকে খুব কাছের বন্ধু, ভাইয়ের মতো। কিন্তু ক্যামেরার সামনে
এটা দেখানো যাবে না। রেসলিং ফ্যানদের সামনেও তারা তাদের ক্যারেক্টার মেইনটেইন করা চলে, কারণ ভাই দিন শেষে ওরাও জানে এটা দিয়ে ওদের পেট চলে। আগেকার দিনে রেসলারদের রিয়েল লাইফ বন্ধুত্ব মানুষের কাছ থেকে কড়া ভাবে লুকায় রাখা হইতো, যেটাকে রেসলিং এর ভাষায় বলে কেইফেইব মেইনটেইন করা। এখন আসেন কথা বলি রেসলিং এর রিং নিয়ে। অনেকেই মনে করেন রিং এর যে ফ্লোর থাকে এইটা বুঝি নরম বালিশের মতন তুলতুলার, ম্যাট্রেস বা ট্র্যাম্পোলিন এর মতো, আছাড় খাইলেও মনে হয় ব্যথা লাগে না। সত্যিটা শুনলে আপনার নিজেরই পিঠ ব্যথা করা শুরু করবে। রিং এর ক্যানভাসের নিচে মাত্র 1 ইঞ্চির মতো ফোম, আর তার ঠিক নিচেই থাকে শক্ত কাঠের তক্তা আর স্টিলের বিম। উপর থেকে কেউ যখন এই কাঠের উপরে আছাড় খায়, ইম্প্যাক্ট কমানোর জন্য পুরা শরীর সমান্তরাল করে ফেলে। এইভাবে রেসলারের বডি ওয়েট ডিস্ট্রিবিউটেড হয় পুরা ফ্লোরে, যার জন্য বডিতে ইম্প্যাক্ট কম পড়ে। রেসলিং এর ভাষায় এইটাকে বলে টেকিং আ বাম্প। তারপরেও ভাই চিন্তা করেন, একটা শক্ত কাঠের উপরে 100 কেজি ওজনের কেউ আছাড় খাইতেছে, ব্যথা না পায় কি কেউ থাকতে পারে? রেসলারদের দেখেন রিং এর নিচ থেকে স্টিলের চেয়ার বাইর করে ধুমধাম মারা শুরু করে। ওইগুলা কতটা রিয়াল? চেয়ারগুলা আসলেই স্টিলের, কিন্তু এখানে একটা ট্রিক আছে। চেয়ারের জয়েন্টগুলা আগে থেকেই একটু লুজ করা থাকে, বাড়ি দেওয়ার সাথে সাথেই ইম্প্যাক্টটা ছড়ায়া যায় আর ব্যথা তুলনামূলক কম লাগে। ধারাভাষ্যকারদের টেবিলের উপরে যে রেসলারদের আছাড় মারা হয় দেখছেন না, এই টেবিলগুলোও স্পেশালি বানানো হয় ভাঙার জন্যই। খুব পাতলা কাঠ বা পার্টিকেল বোর্ড দিয়ে আগে ভাগেই টেবিলগুলোকে নরম করে রাখা হয়, যাতে একটু মারলেই ভাঙা যায়। দেখবেন রেসলাররা সবসময় মনিটরে আগে হাত দেয়, এরপরে টেবিলের উপরে এত বড় একটা রেসলারের যখন আছাড় মারা হয়, টেবিলটা ভাঙা যায় কুশন বা শক অ্যাবজর্বারের মতন কাজ করে, যার ফলে রেসলাররা মারাত্মক ইনজুরির হাত থেকে রক্ষা পায়। যাই হোক, আচ্ছা আপনি কি জানতেন WWE বা যে কোনো প্রফেশনাল রেসলিং খেলতে গেলে, এইসব খেলায় একজন মেগা স্টার হয়ে উঠতে গেলে আপনার আসলে কি লাগবে? আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এটা কোনো সুপার জিম করা বডি না, আপনি কত স্পিডে মারামারি করতে পারেন এইটাও না। আপনার সবচেয়ে ভয়ঙ্কর আর পাওয়ারফুল অস্ত্র হচ্ছে আপনার হাতের মাইক্রোফোন। রেসলিং এর ভাষায় এই কথা বলাটাকে বলা হয় প্রোমো। আপনার যদি মাইকের স্কিল বা প্রোমো স্কিলস ভালো না হয়, একজন প্রফেশনাল রেসলার হিসেবে কোনোদিন আপনি এই লাইনে উন্নতি করতে পারবেন না। সিএম পাঙ্ক, জন সিনা, দ্য রকের মতন রেসলিং লেজেন্ডদের এই লাইনে এত বড় মেগাস্টার হওয়ার পেছনে মূল কারণ তাদের প্রোমো ডেলিভার করার অ্যাবিলিটি। রেসলিং এ মারামারি কাটাকাটি সব তো হয় রিং এর ভিতরে, কিন্তু ফ্যানদের সাথে সাইকোলজিক্যাল কানেকশন তৈরি করার কাজটা করে এই প্রোমো। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। WWE তে এখনকার সময় একজন টপ হিল হচ্ছেন সিএম পাঙ্ক। এখন সে যে টপ হিল, এটা কে ডিসাইড করবে? এটা আমিও না, আপনিও না, সিএম পাঙ্ক নিজেও না, ইভেন WWE এর ক্রিয়েটিভসরাও না। স্টোরি লাইন তার হয়তো এইটা ডিসাইড করে এক্স্যাক্টলি কোন পয়েন্টে আইসা ফেস থেকে হিলে টার্ন নিবে বা উল্টাটা হবে, কিন্তু একজন রেসলার হিল বা ফেস হিসেবে কতটুকু ভালো সেইটা ডিসাইড করবে অডিয়েন্স। সিএম পাঙ্করে অডিয়েন্স যত বেশি হেট করবে, তার কথা বলার সময় যত বেশি বু সাউন্ড করবে, সিএম পাঙ্করে আপনি হিল হিসাবে বলবেন ততটা ভালো। দ্য রকের ইফ ইউ স্মেল বা জন সিনার ইউ কান্ট সি মি, এই পাঞ্চ লাইনগুলা শুধুমাত্র তাদেরকে ফেমাসই করে নাই, বরং টি শার্ট আর মার্চেন্ডাইজ বিক্রি করে কোম্পানির জন্য বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসছে। শুধু একটা মাইক হাতে নিয়ে কথা বললে যে রেসলিং দুনিয়া কাঁপায় দেওয়া যায়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 2011 সালের সিএম পাঙ্কের বিখ্যাত পাইপ বম্ব প্রোমো। ঘটনাটা আপনাদের সিম্পল করে বলি। WWE এর লাইভ শো চলতেছে, সিএম পাঙ্ক হঠাৎ করে লাইভ স্টেজে এসে উল্টাপাল্টা অনেক কথা বলা শুরু করলেন, যেটা রেসলিং এর ইতিহাসে এর আগে কেউ বলার সাহস পায় নাই। উনি সরাসরি ক্যামেরার দিকে তাকায় কোম্পানির বস ভিন্স এবং টপ স্টার জন সিনাকে নিয়ে এমন সব রিয়েল লাইফ সিক্রেট ফাঁস করা শুরু করলেন, যেটা পাবলিকের জানারই কথা না। এমন কিছু বিরোধী রেসলিং কোম্পানির নাম দিলেন যা টিভিতে বলা পুরোপুরি নিষেধ ছিল। এমনকি লাইভ টিভিতে নিজের বসকে উদ্দেশ্য করে বলে বসলেন, ভিন্স মারা গেলে হয়তো এই কোম্পানিটা আরো ভালো চলবে। এই প্রোমোটা কেন এত স্পেশাল জানেন? এইটা ছিল দর্শকদের সাইকোলজি নিয়ে খেলা করার চরম এক মাস্টার ক্লাস। স্টেডিয়াম থেকে শুরু করে টিভির সামনে পর্যন্ত কোটি কোটি দর্শক কনফিউজড হয়ে গেছিল, আসলে হইতেছেটা কি? আসলে কি স্ক্রিপ্টে কিছু এরকম লেখা ছিল, নাকি পাঙ্ক সত্যি সত্যি স্ক্রিপ্ট ভাইঙা নিজের মনের সব ক্ষোভ উজাড় করে দিতেছেন? রেসলিং এর ভাষায় এই ধরনের ঘটনাকে বলা হয় ওয়ার্ড শুট। মানে হইল WWE ম্যানেজমেন্ট কিংবা ভিন্স উনারা জানতেন সিএম পাঙ্ক স্টেজে যায় কোম্পানির বিরুদ্ধে কিছু কথা বলবেন, তাকে শুধু একটা গাইডলাইন আর লাইভ মাইক দেওয়া হয়েছিল, কিন্তু স্টেজে যায় উনি হুবহু কি বলবেন, কোন কোম্পানির নাম নিবেন, কাকে অ্যাটাক করবেন,
এই ডায়লগগুলা কোনো স্ক্রিপ্ট রাইটার লেখা দেয় নাই। পাঙ্ক তার নিজের ক্যারিয়ারের জমানো সব আসল ক্ষোভ আর ফ্রাস্ট্রেশন নিজের ভাষায় লাইভ টিভিতে উগড়াই দিয়েছিলেন। রিয়ালিটি আর স্ক্রিপ্টের এক মারাত্মক ব্লেন্ডিং এর কারণে দর্শকদের সাইকোলজিতে এই প্রোমোটা এতটা ইম্প্যাক্ট ফেলছিল। রিয়ালিটি আর স্ক্রিপ্টের মাঝখানে যে ফোর্থ ওয়াল থাকে, সিএম পাঙ্ক তার ওই 7-8 মিনিটের স্পিচে ওইটা পুরোপুরি ভাঙা দিছিলেন। আচ্ছা, এতক্ষণ তো স্ক্রিপ্ট নিয়ে অনেক খারাপ খারাপ কথা বললাম, কিন্তু আপনি কি জানেন স্ক্রিপ্টের মূল কাজ হইতেছে রেসলারদের জীবন বাঁচানো আর তাদেরকে সেফ রাখা। রেসলিং এ আপনার প্রতিপক্ষ আপনার শত্রু না, বরং সে আপনার সবচেয়ে বড় লাইফ সেভার। একটা মুভ দেওয়ার সময় আপনার প্রতিপক্ষ আপনার শরীরের উপরে পুরা ভর ছাইড়া দেয় না, বরং সে নিজে লাফ দিয়ে আপনাকে সাহায্য করে ব্যথা কম লাগানোর জন্য। চিন্তা করেন যদি স্ক্রিপ্ট না থাকতো, যদি আসলেই একজন আরেকজনকে মারার জন্য লড়তো, তাইলে তো প্রতি ইভেন্টেই 3-4 জন রেসলারের হাসপাতালে ভর্তি করা লাগতো। তারপরেও আপনারা যেটাকে স্ক্রিপ্টেড মারামারি বলেন, এইটা করাও এত সহজ না। অনেক নিয়ম করে খাওয়া দাওয়া আর ফিটনেস ঠিক রাখা লাগে এই রেসলারদের। এই যেমন জন সিনার ব্যাপারে শোনা যায় উনি দিনে 8টা ডিম, 4টা মুরগির ব্রেস্ট পিস, ব্রাউন রাইস, সালাদ, গ্রিল করা মাছ সহ অনেক পুষ্টিকর খাবার রাখতেন ডায়েটে। দা রকের ব্যাপারে শোনা যায় উনি দিনে টোটাল 7 বারে 1 কেজির মতন খাবারই খাইতেন, এর মধ্যে 12টা ডিম থাকতো। আর ডায়েটের বাইরে যেদিন চিট ডে থাকতো ওই দিন 12টা প্যানকেক, 21টা ব্রাউনি, 4টা ডাবল ডো পিজা পুরাটা শেষ করতেন উনি। জন সিনা দিনে 8টা, রক দিনে 12টা ডিম খাইলেও বিগ শোকে শোনা যাইতো দিনে সে 20টা ডিম খাইতো। এইদিকে আমাদের মতন শুকনা পাতলা বাঙালিদের 20টা ডিম একমাত্র রিমান্ডে যাওয়া ছাড়া অন্য কোনোভাবে খাওয়া সম্ভব না। আপনাদের মনে হইতে পারে রেসলিং এ এত কিছু স্ক্রিপ্টের, এত কোরিওগ্রাফ করা থাকে, তার মানে রেসলিং মনে হয় 100% সেফ। জিনিসটা মোটেও এরকম সহজ না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন ম্যাচের আগে, লাইভ স্টান্টের সময় 1 সেকেন্ডের ভুল আপনার জীবনের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। রেসলিং এর ভাষায় এইসব ভুলকে বলা হয় বচ। এইটার 2টা এক্সাম্পল আমি আপনাদের দিব। 1997 সাল, এই বছরের সামার স্ল্যাম পে পার ভিউয়ে বচের কারণে তখনকার সময়ের বিগেস্ট রেসলিং আইকন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ঘাড় ভাঙা যায়। আর এইটার জন্য উনি প্যারালাইজডও ছিলেন কিছু সময়ের জন্য। তবে WWE এর সবচেয়ে মর্মান্তিক আর অন্ধকার দিনের কথা বললে চলে আসে ওয়েন হার্টের নাম। 23 মে 1999 সালের ঘটনা। ওয়েন হার্টের ক্যারেক্টারের জন্য আগে থেকে স্ক্রিপ্ট করা ছিল যে তিনি সুপার হিরোর মতো অ্যারেনার ছাদ থেকে দড়ি দিয়ে রিংয়ে নামবেন। এইটা পুরোপুরি এন্টারটেইনমেন্টের জন্য একটা স্টান্ট ছিল, কিন্তু সেই দিন তার কপালে মরণ থাকায় মেকানিজমে ত্রুটি দেখা দেয় আর হারনেস খুলে যায়। 78 ফুট উপর থেকে সরাসরি রিং এর উপরে আছড়ে পড়েন ওয়েন হার্ট, আর লাইভ ইভেন্ট চলাকালেই তার মৃত্যু হয়। একটু অন্য টপিকে আসি। আমেরিকার নিয়ম অনুযায়ী আপনি যখনই কোনো আয় করবেন, এই আয়ের উপরে আপনার স্টেটকে একটা ট্যাক্স দিতে হয়। পুরা আমেরিকার গভর্নমেন্ট ফেডারেল ট্যাক্স নেয়, সেটা রেসলিং কোম্পানি হোক, হলিউড হোক, যে কারো কাছ থেকেই। কিন্তু 1989 সালের আগে রেসলিং এর সবচেয়ে বড় প্যারা ছিল স্টেটের অ্যাথলেটিক ট্যাক্স। কাহিনী হইতেছে প্রত্যেক স্টেটের একটা অ্যাথলেটিক কমিশন আছে। যখন এরকম রেসলিং টাইপের খেলা হয়, খেলোয়াড়দের নিরাপত্তা, সেফটি, সব খেলোয়াড় যাতে ফেয়ার প্লেতে খেলে, কেউ অন্যায়ভাবে না জিতে, নরমাল অন্যান্য খেলা বা রেসলিং এর মতন জায়গায় এই জিনিসগুলো নজরদারিতে রাখার জন্যই অ্যাথলেটিক কমিশন থাকে। তো এই অ্যাথলেটিক কমিশনকে চালানোর জন্য যে টাকা দরকার, এর জন্যই স্টেট প্রত্যেক খেলা থেকে একটা স্পেশাল ট্যাক্স কাটে। এটার নামই অ্যাথলেটিক ট্যাক্স। নিউ জার্সিতে যেমন এটা 3%, কিন্তু হলিউডের মুভি কিংবা এন্টারটেইনমেন্ট শো এইগুলোতে তো আর আসল মারামারি হইতেছে না। সো সেফটি, ফেয়ার প্লে এইসবের কোনো ব্যাপার নাই, তাই তাদেরকে এই এক্সট্রা অ্যাথলেটিক ট্যাক্সটা দেওয়া লাগে না। এখন রেসলিং এর ক্ষেত্রে এই সুযোগটা তারা কাজে লাগায়। এটা তো পুরোপুরি আসল ফাইট না, দর্শকদের এন্টারটেইনমেন্ট দিতেছে। এই পয়েন্টটাকেই মাস্টার স্ট্রোক হিসেবে কাজে লাগান ভিন্স ম্যাকমেহন। এক্সট্রা ট্যাক্স আর রেগুলেশন থেকে বাঁচতে 1989 সালে তিনি নিউ জার্সিতে অফিসিয়ালি স্বীকার করেন যে রেসলিং কোনো সত্যিকারের স্পোর্টস না, এটা আগে থেকে সাজানো একটা পারফরমেন্স বা স্পোর্টস এন্টারটেইনমেন্ট। ব্যাস, এইটার মাধ্যমে অ্যাথলেটিক ট্যাক্স দেওয়া থেকে উনি বাইচা যান। আর এইটা স্ক্রিপ্টেড স্বীকার করে ট্যাক্সের টাকা থেকে তাকে বাঁচার বুদ্ধিটা কে দিছিল জানেন? আজকের ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। WWE এখন অনেক বড়, এই কয়টা ট্যাক্সের টাকা দিলে হয়তো তাদের গায়েও লাগতো না, কিন্তু তারা আসলে যা সেটা স্বীকার করে নেওয়ায় অনেক বড় আইনি বেড়াজাল থেকে মুক্তি পাইছে। এই ভিন্স আর ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব কিন্তু একদিনের না। 80 দশকের শেষের দিকে যখন WWE বলেন, রেসেলমেনিয়ার মতন ইভেন্ট বলেন, এইগুলা গ্লোবাল ফেনোমেনন হইতে শুরু করছে, তখন রেসেলমেনিয়া 4 আর 5 পরপর 2টা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল ট্রাম্প প্লাজাতে।
দুইজনেই কিন্তু ছিলেন খুবই বড় মাপের চালাক বিলিয়নিয়ার। তারা দুইজন খুবই ভালো করে জানতেন কিভাবে বিশাল জাঁকজমক দেখায় আমেরিকান মানুষদের পকেট থেকে টাকা বের করতে হয়। ট্রাম্প আর ভিন্সের ফ্রেন্ডশিপ এইখান থেকে যায় ডাব্লিউডাব্লিউই রিং পর্যন্ত। 2007 সালের রেসেলমেনিয়া 23 ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের অন্যতম বড় হাই ভোল্টেজ স্টোরি লাইন, ব্যাটল অফ দ্য বিলিয়নিয়ার্স। ট্রাম্প আর ভিন্স একজন আরেকজনকে চ্যালেঞ্জ করলেন রেসলিং এর রিংয়ে। তো বিলিয়নিয়াররা তো আর নিজেরা মারামারি করবে না, নিজেদের পক্ষে ফাইট করার জন্য তারা দুইজন রেসলারকে বাইছে নেন। ডোনাল্ড ট্রাম্প দিলেন পাওয়ার হাউস ববি ল্যাশলিকে, ভিন্সের পক্ষে লড়তে নামলো উমাগা নামের এক মনস্টার, যার নিকনেম ছিল স্যামোয়ান বুলডোজার। শর্ত হইল এই দুইজনের মধ্যে যে হারবে লাখো দর্শকের সামনে লাইভ টিভিতে তার পক্ষের বিলিয়নিয়ারের মাথা ন্যাড়া করে দেওয়া হবে। আপনারা তো জানেনই শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পক্ষের ববি ল্যাশলি ম্যাচটা জিতে, আর ট্রাম্প নিজে রিংয়ে দাঁড়ায় ট্রিমার দিয়ে ভিন্সের মাথা ন্যাড়া করে দেন। এই একটা মাত্র স্টোরি লাইন সেই সময় ডাব্লিউডাব্লিউই রেকর্ড পরিমাণ পে পার ভিউ সেল আর কোটি কোটি টাকা রেভিনিউ আইনে দিছিল। এরপরে 2013 সালে ডোনাল্ড ট্রাম্পকে ডাব্লিউডাব্লিউইর হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়, কিন্তু গল্পের আসল টুইস্ট তখনও বাকি। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হইলেন, তখন তিনি তার ক্যাবিনেটে কাকে জায়গা দিলেন জানেন? লিন্ডা ম্যাকম্যানকে, ভিন্সের স্ত্রী। উনি কিন্তু ডাব্লিউডাব্লিউ এর প্রাক্তন সিইও ছিলেন, সরাসরি ট্রাম্পের প্রশাসনে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসেবে নিয়োগ পান। এইটা আমাদের একটা মারাত্মক রিয়েল লাইফের সত্যি আঙুল দিয়ে চোখে দেখা দেয়। এই রেসলিং খেলাতে যেরকম একজন ফেস একজন হিলের মাধ্যমে পুরা দর্শককে তাতায়া দেওয়ার একটা সিস্টেম আছে, ডোনাল্ড ট্রাম্প আসল রাজনীতিতে এই ফর্মুলা অ্যাপ্লাই করছেন। এইখানে কাজ করার সুবাদে তিনি খুব ভালো করেই জানতেন মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলতে হয়। 2016 সালের পলিটিক্যাল ক্যাম্পেইনে উনি নিজেকে সিস্টেমের বাইরের একজন হিরো, একজন ফেস হিসেবে দাঁড় করাইলেন। নিজের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন কিংবা মিডিয়াকে বানায় দিলেন ভিলেন। এরা এত বছর ধরে রাজনীতি করে আসতেছে, কিচ্ছু করতে পারে না, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের নতুন নায়ক। রেসলিং এ যেরকম রেসলাররা মাইকে প্রোমো বইলা সব সময় লাইমলাইটে থাকে বিতর্কিত কথাবার্তার জন্য, রিয়েল লাইফের পলিটিক্যাল ক্যাম্পেইন গুলাতে ইলেকশন ক্যাম্পেইনের সময় ট্রাম্প ঠিক একই পদ্ধতি কাজে লাগায় সব সময় লাইমলাইটে থাকছেন। অবশেষে শেষ কথা কি দাঁড়াইলো? আমরা যখন অ্যাভেঞ্জার্স দেখি, স্পাইডারম্যানের নতুন মুভি দেখি, খুব ভালো করে আমরা জানি স্পাইডারম্যানের জালগুলা কম্পিউটারে গ্রাফিক্স দিয়ে বানানো, বা টনি স্টার্কের মৃত্যুটা আগে থেকেই এক্সপেক্টেড। তারপরেও কি আমরা সিনেমা হলে বসে ইমোশনাল হই না? ঠিক এইভাবেই ডাব্লিউডাব্লিউই হচ্ছে লাইভ অ্যাকশন থিয়েটার। গল্পটা হয়তো স্টেজড, কে জিতবে কে হারবে সবকিছু আগে থেকে ঠিক করা, কিন্তু এইগুলাকে লাইভ দর্শকের সামনে কিংবা টিভি পর্দায় আমার আপনার সামনে পুরাপুরিভাবে ফুটায় তুলতে রেসলাররা যেই ঘাম ঝরান, পরিশ্রম করেন, এইটা 100% রিয়াল। এই মানুষগুলো সত্যি নিজেদের জীবন বাজি রেখে রিংয়ে নামেন আমাদেরকে একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। আজকের ভিডিও আমি এইখানেই শেষ করতেছি। ছোটবেলায় আপনার সব থেকে ফেভারিট রেসলার কে ছিল? আর ভাই বোন কিংবা বন্ধুদের সাথে কোন ফিনিশিং মুভটা আপনি সবচেয়ে বেশি প্র্যাকটিস করছেন? এই ব্যাপারগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।